হায় বিধাতা, আমার ছানার অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার ছানা তো চোখে মিলছে না। হায় হায় রে, কি হবে এবার? কি হয়েছে টনি? তুই এভাবে কাঁদছিস কেন? আর তোর ছানার কি হয়েছে? ছানাটা অসুস্থ নাকি? কি হলো টনি? কান্নাকাটি বন্ধ করে বল, কি হয়েছে? আমি নিজেও বুঝতে পারছি না দিদি, আমার ছানাটার কি হয়েছে। কাল থেকে ছানাটা এমন অসুস্থ, এখন তো চোখে মিলছে না। ছানাকে নিয়ে যে ডাক্তারের কাছে যাব, সেই টাকাও আমার কাছে নেই। তুমি আমাকে একটু সাহায্য করো দিদি, সাহায্য করো। নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু তোর ছানা কাল থেকে অসুস্থ আর তুই আজকে এসেছিস সাহায্য চাইতে? তোর তো আগে আসা উচিত ছিল। কেমন মা তুই, হ্যাঁ? রাগারাগি করে ইগলি আলমারি থেকে টাকা বের করে দেয়, আর টুনি সেই টাকা নিয়ে ছানা সহ ডাক্তারের কাছে যায়। ইগলি এভাবেই বনের সকলের বিপদে আপদে সাহায্য করত, আর সকলে ইগলিকে খুব সম্মান করত। আরে চালা চালা, এত চেষ্টা করছি তবু আঙ্গুর ফল ছুঁতেও পারছি না। তবে কি আজ আমার আঙ্গুর ফল খাওয়া হবে না? নিশ্চয় তুই ফল খাবি খরগোশ, আমি তোকে ফল পেড়ে দিব। আহ, কি সুন্দর পাকা পাকা আঙ্গুর ফল। সত্যি ইগলি দিদি, তুমি অনেক ভালো। এত ভালো হয়ে লাভ কি হলো বলতো খরগোশ? বিয়ের এত বছর পরও একটা ছাড়ার মুখ দেখলাম না। আমার মতো হতভাগা এই বনে কি আর কেউ আছে বল? কষ্ট পেও না ইগলি দিদি, এতদিনে ছানা ফোটাতে পারোনি বলে যে তুমি আর কোনোদিন ছানা ফোটাতে পারবে না তার তো কোনো মানে নেই। শোনো ইগলি দিদি, আমার জানাশোনায় ভালো একটা কবিরাজ আছে, তুমি চাইলে একবার কবিরাজ বাবার কাছে যেতে পারো। যেতে পারে কি বলছিস খরগোশ? আমি এক্ষুনি যেতে চাই, তুই আমাকে কবিরাজ বাবার কাছে নিয়ে চল। ইগলি তৎক্ষণাৎ খরগোশের সাথে রওনা দেয় কবিরাজের কাছে যাওয়ার জন্য। আর কবিরাজ উল্লু পাচার কাছে গিয়ে ইগলি সব কথা খুলে বলে। চিন্তা করিস না বাছা, তোর দুঃখ দূর হবে, তুইও মা হতে পারবি। এই ফলটা নে, সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খাবি, তোর মনোবাসনা পূর্ণ হবে। নিশ্চয় কবিরাজ বাবা, আপনি যেমনটা বলবেন আমি সেভাবে এই ফল খাবো। একটা সন্তান যে আমার খুব দরকার, আমি যে মা হতে চাই। তোর মনোবাসনা পূরণ হোক, শান্ত হ বাছা, আর ফলটা নিয়ে সাবধানে বেরিয়ে পড়। আরে আরে, কি খাচ্ছ ওটা তুমি? এমন ফল তো আমি আগে কখনো দেখিনি। এটা কবিরাজ বাবার দেয়া ফল, গর্ভবতী হওয়ার জন্য খাচ্ছি। কিন্তু তুমি হঠাৎ শহর থেকে ফিরলে যে? তুমি না বলেছিলে 3 মাস পর শহর থেকে ফিরবে, তবে হঠাৎ? আসলে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হলো তো, তাই তাড়াতাড়ি ফিরতে পারলাম। কিন্তু তুমি যে কবিরাজের কাছে গিয়েছিলে সেটা শুনে আমি খুব খুশি হলাম। খাও বউ খাও, বিধাতা যেন এবার আমাদের ঘরে ছানা দেয়। ইগলি তৃপ্তি সহকারে ফলটা খায়। আর কিছুদিনের মধ্যে ইগলি গর্ভবতী হয়। আর ইগলি ডিম দেওয়ার পর থেকেই বনের সকলে ইগলির বাসায় যাতায়াত করতে শুরু করে। আর ইগলির ছানা ফোটার পর বনের সবাই ইগলির ছানা দেখতে আসে। সত্যি ইগলি দিদি, তোমার ছানাটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। ছানার জন্য খুব হা হুতাশ করতে না তুমি? এখন দেখো কত সুন্দর ছানার মা হয়েছো তুমি। সত্যি ছানাটা কিন্তু ভারী মিষ্টি হয়েছে। আর এত সুন্দর মিষ্টি ছানাকে দেখে মিষ্টি মুখ না করে তো আমরা কেউ এখান থেকে যাব না। আমি তো তোমাদের খালি মুখে যেতেও দিব না। এই যে মিষ্টি নিয়ে এসেছি, নাও নাও, সবাই মিষ্টি খাও, কেউ মিষ্টি মুখ না করে যাবে না কিন্তু। এরপর সবাই মিলে একে একে মিষ্টি খায়, আর দিনের পর দিন যেতে থাকে। ইগলির ছানা ইকরি দিন দিন বড় হতে থাকে, আর বয়সের সাথে সাথে ইকরির জেদও যেন বাড়তে থাকে।
রোজ রোজ তুমি আমাকে এসব কি খেতে দাও বলো তো? আমি তোমার এসব শস্য দানা খেতে পারবো না। তুমি তো আমার জন্য সুস্বাদু ফলও নিয়ে আসতে পারো। তাই বলে তুই এভাবে খাবারগুলো আমার সামনে ফেলে দিবি? আজকাল তুই খুব অবাধ্য হয়েছিস তাই না? বদমাশ মেয়ে কোথাকার। অবাধ্য হয় কি দেখেছো তুমি? আমাকে ভালো ভালো খেতে দিবে না, আবার আমাকে কথা শোনাচ্ছ? থাকবো না, এই বাড়িতে আমি আর থাকবো না। একরি আ বাবা, কি হলো তোমার? হে কি, কি হলো তোমার? কথা বলছো না কেন? কে আছো? সাহায্য করো। কে আছো? হায় হায় রে, কি সর্বনাশ হলো রে। ইগলি চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে, আর ইগলির চিৎকার শুনে বনের পশু পাখিরা ছুটে আসে। কিন্তু ঈগলের অবস্থার কোনো উন্নতি হয় না, বরং ঈগল আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। ঘাবড়ে যেও না ইগলি দিদি, কোনো না কোনো একটা বিহিত হবে নিশ্চয়ই। দেখবে ঈগল দাদা ঠিক সুস্থ হবে। আমরা ঈগল দাদা চিকিৎসা করাবো। তুমি ঠিকই বলেছো টোনা দাদা। ইগলি দিদি যে কবিরাজ বাবার কাছে গিয়েছিল, আমি সেই কবিরাজ বাবাকে ডেকে আনছি। কবিরাজ বাবা অনেক গুণী, কবিরাজ বাবা নিশ্চয়ই ভালো কোনো চিকিৎসা দিবেন। সব হয়েছে এই বদমাশ মেয়ের জন্য। কেন যে এমন একটা উশৃঙ্খল মেয়ে জন্ম দিয়েছিলাম। অবাধ্য মেয়েকে সামলাতে গিয়ে আমার নাজেহাল দশা। আর আজ কিনা আমি আমার স্বামীকে হারাতে বসেছি। কেঁদো না ইগলি দিদি, শান্ত হও। কিচ্ছু হবে না ঈগল দাদার। খরগোশ তো বেরিয়েছে, দেখবে খুব তাড়াতাড়ি কবিরাজ বাবাকে নিয়ে আসবে। এসেছি, আমি কবিরাজ বাবাকে সাথে করে নিয়ে এসেছি। এই যে কবিরাজ বাবা, দেখুন ঈগল দাদা একদমই চোখ খুলছে না। দেখছি আমি, শান্ত হো তোরা সকলে। এ কি সর্বনাশা কাণ্ড! এ তো সাধারণ রোগ নয়, এ যেন একেবারে শনির দশা। ঈগলকে সুস্থ করতে হলে তো কালো জাম দরকার। এ আর এমন কি ব্যাপার? আমাদের বনে তো অহরহ কালো জাম আছে। আপনি বললে আমি এক্ষুনি কালো জাম এনে দিতে পারবো। কোনো সাধারণ কালো জামের কথা বলছি না বাছা, আমি বলছি মরিচ গাছের কালো জামের কথা। আর সেই মরিচ গাছ আমাদের বনেই নেই। তবে কোথায় আছে সেই মরিচ গাছ কবিরাজ বাবা? আমার স্বামীকে বাঁচানোর জন্য কি মরিচ গাছের কালো জাম পাওয়া যাবে না? নিশ্চয় পাওয়া যাবে বাছা, তবে তার জন্য আমাদের বন পেরিয়ে সবুজ পাহাড়ের পদদেশে যেতে হবে। শুধুমাত্র সেখানেই একটা মরিচ গাছেই কালো জাম আছে। কিন্তু এই অবধি যেই মরিচ গাছের কালো জাম নিতে গিয়েছে, সেই কোনো না কোনো বিপদে পড়েছে। যতই বিপদ হোক না কেন, আমি ওই কালো জাম আনবোই আনবো, যে কোনো মূল্যেই হোক। বাবাকে যে সুস্থ হতেই হবে। চোখের জল মুছে ইকরি বেরিয়ে পড়ে, কাউকে কোনো কথা বলার সুযোগও দেয় না। উড়তে উড়তে ইকরি নিরাপদে সবুজ পাহাড়ের পদদেশে পৌঁছায়, আর সেখানে মরিচ গাছে থোকা থোকা জাম দেখতে পায়। এই তো মরিচ গাছে কালো জাম। আমার বাবাকে সুস্থ করার ঔষধ আমি পেয়েছি, আর দেরি নয়। এটা কি হলো? হায় বিধাতা, এবার কি হবে? এবার তুমি শাস্তি পাবে। আমার অনুমতি না নিয়ে আমার গাছে হাত দেওয়ার শাস্তি। অভদ্র মেয়ে, তুমি জানো না কারো অনুমতি ছাড়া তার জিনিসে হাত দিতে নেই? আমার ভুল হয়েছে পরি, আমি জানতাম না এটা তোমার গাছ। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি প্রতিজ্ঞা করছি এরপর থেকে অনুমতি ছাড়া কারো কোনো জিনিসে হাত দিব না। তবু তুমি আমাকে একটা কালো জাম দাও। এই গাছের কালো জাম ছাড়েছি আমার বাবা সুস্থ হবে না। দোহাই পড়ি, একটা কালো জাম দাও। ঠিক বলছো তো তুমি। তবে তোমাকে যে একটা ভালো শিক্ষা দিতে পেরেছি, আর তুমি নিজের ভুল স্বীকার করেছো, সেজন্য তোমায় ক্ষমা করলাম। কিন্তু অন্যায় করে যে ক্ষমা চায় না, তাকে আমি শাস্তি দেই, ইতিপূর্বেও দিয়েছি। যাই হোক, নাও তবে এবার কালো জাম। এ কথা বলে পরি জাদু করে, আর ইকরি মুক্ত হয়ে একটা কালো জাম ছিঁড়ে নিয়ে পরীকে ধন্যবাদ দিয়ে উড়াল দেয়। আর কালো জাম এনে কবিরাজকে দিতেই কবিরাজ কালো জামের রস বানায়, আর সেই রস ঈগলকে খাওয়াতেই ঈগল সুস্থ হয়। মামা টুসি, পরমাসের বাড়িতে গিয়ে তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না। আচ্ছা ঠিক আছে মা, কোনো দুষ্টুমি করব না। আমি তো জানি দুষ্টুমি করলে তুমি কাজ চলে যাবে, তখন আমাদের না খেয়ে থাকতে হবে। আমার বুঝতে লক্ষ্মী মেয়ে, চল এবার, দেরি
করলে আবার মোরলগিন্নি বকবে। এই বলে মা মেয়ে মোড়ল ঈগলের বাড়ির দিকে উঠতে থাকে। দিদি আমি এসেছি, আজকে কি কাজ করব বলে দাও তো। বলছি, তার আগে তুই বল তোর মেয়েকে সাথে নিয়ে এসেছিস কেন? জানিস না ছোট বাচ্চাদের ঈগলের পছন্দ নয়? দিদি আমার মেয়েটা খুবই ভদ্র, ও কোনো দুষ্টুমি করবে না, আর মোরলদের সামনেও যাবে না। না গেলেই ভালো। যা, এবার তুই গিয়ে আগে রান্না বান্নার কাজটা শেষ কর, তারপর বাকি কাজ করবি। আচ্ছা ঠিক আছে দিদি, মৌটুসিমা তুই বাইরে থাক কেমন। ময়ূরী ঈগলের কথা মতো নিজের কাজ করতে থাকে। এভাবেই ময়ূরী রোজ রোজ ঈগলের বাড়িতে কাজ করে তার সংসার চালাতো। একদিন রাতে কালু চোর মেরা নাম, চোরি মেরা কাম। হা, 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 হা। জীবনে অনেক চুরি করেছি, কিন্তু মোড়লের বাড়ি চুরি করিনি। আজ আমি মোড়লের বাড়িতেই চুরি করব। হা, 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 হা। যেই বলে সেই কাজ। কালু চোর চুপি চুপি মোড়ল ঈগলের ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর কালু ঈগলের ঘর থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসে। কাকুলি, কাকুলি, দরজা খোলো, আমি এসেছি। কাকুলি, শুনতে পাচ্ছ আমার কথা? কালু আজ দেখে চুরি করে বস্তা ভর্তি করেছো, তা আজ কার বাড়িতে চুরি করতে গিয়েছিলে শুনি? বউ, এই বনে সবচেয়ে ধনী পাখি মোড়লের বাড়ি চুরি করে নিয়ে এসেছি। হায় সর্বনাশ, করেছো কি? তোমাকে মোরলের বাড়ি চুরি করতে কে বলেছে? তুমি জানো না মোরলের অনেক ক্ষমতা? মোরল তার ক্ষমতা দিয়ে ঠিক হয়ে বের করবে কে তার বাড়ি চুরি করেছে, আর চোরকে দিবে কঠোর শাস্তি। বউ, এসব তো আমি আগে ভাবিনি। এখন কি হবে গো আমাদের? আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুমি আমার বুদ্ধি মতো কাজ করতে পারলেই আমরা বেঁচে যাব। কি বুদ্ধি বউ? বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, শোনো তবে। এটা তো দারুণ বুদ্ধি বউ। মোরলগিন্নির একটা গহনা ময়ূরীর বাড়িতে রেখে আসছি, তারপর যা করার সব কাল সকালে করব। বলেই কালু বস্তা থেকে একটা গহনা বের করে ময়ূরীর বাড়ির দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই গহনাটা ময়ূরীর বাড়িতে রেখে চলে আসে। আমার সুন্দর সুন্দর গহনা সব চুরি হয়ে গেছে। কার এত বড় সাহস আমার বাড়ি চুরি করে? শুধু একবার চোরকে ধরতে পারলে আমি ওকে কঠোর শাস্তি দিব। মোড়ল দাদা, আমি কাল রাতে ময়ূরীকে বস্তায় করে কিছু নিয়ে যেতে দেখেছি। আমার মনে হয় ময়ূরী তোমার বাড়ি চুরি করেছে। এই কথা মিথ্যে, আমরা কিছু করিনি। মোরল দাদা বিশ্বাস করো আমাকে। এই কথা মিথ্যে নয় মোড়ল দাদা, বিশ্বাস না হলে ওর বাড়ি তল্লাশি করতে পারো। তুই ঠিক বলেছিস, আমি এক্ষুনি ওর বাড়ি তল্লাশি করব। চলো সবাই আমার সাথে। সবাই ময়ূরীর বাড়িতে আসে। ঈগল সকলের সামনে ময়ূরীর বাড়ি তল্লাশি করে কালু কাকের রেখে যাওয়া গহনাটি খুঁজে পায় আর ময়ূরীর উপর ভীষণ রেগে যায়। তোর এত বড় সাহস, সামান্য কাজের পাখি হয়ে আমার বাড়ি চুরি করেছিস? মোরল দাদা আমি চুরি করিনি, বিশ্বাস করো আমি চোর নই। চুরি না করলে মোরল গিন্নির গহনা তোর ঘরে এলো কি করে? হ্যাঁ আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই। চোরের মায়ের আবার বড় গলা। আজ আমি তোকে এমন শাস্তি দিব যে ভবিষ্যতে কেউ চুরি করার আগে 10 বার ভাববে। এই বলে ঈগল রেগে মেগে ময়ূরীর ঘর ভেঙে তছনছ করে দেয়। এটা কি করলে দাদা? এবার আমি ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো, কি খাবো? বলো দাদা, এটা তুমি কি করলে? তুই রাস্তায় থাকবি আর না খেয়ে মরবি, যত সব। চলো গিন্নি। এবার আমাদের কি হবে মা? জানি রে মা কি হবে। হে বিধাতা, তুমি তো জানোই আমি কিচ্ছু করিনি, আমি সৎ, তারপরও কেন আমি শাস্তি পেলাম বলো বিধাতা। ময়ূরী মৌটুসি সেখানে দাঁড়িয়ে অনেক কান্না করে। এভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে। আমার খুব ভয় করছে, যদি কোনো হিংস্র পশু আমাদেরকে আক্রমণ করে তখন কি হবে মা? মা এর চেয়ে ভয়টা চাইলে না আমরা বনে কারো বাড়ি থেকে আশ্রয় চাই। তুই ঠিকই বলেছিস রে মা, আমার কিছু হলে ক্ষতি নেই, কিন্তু তোর কিছু হলে আমি তোর বাবার কাছে গিয়ে কি জবাব দেব? চল মা, আর দেরি নয়, আশ্রয় খুঁজতে চাই। টুনি বোন, ঘরে আছিস? দরজাটা একটু খোল না বোন। টুনি বোন, কি হয়েছে কি? এত রাতে এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? টুনি বোন, তুই তো তখন সব দেখেছিস, আমার থাকার কোনো জায়গা নেই। তোর ঘরে আমাদের কিছুদিন আশ্রয় দিবি বোন? আমি নতুন
ঘর বানানোর পরই চলে যাব। তোর মতো চোরকে আমি নিজের ঘরে আশ্রয় দিব, এটা ভাবলি কি করে? হ্যাঁ, দূর হ এখান থেকে, দূর হ বলছি। টনিপন, আমাকে আশ্রয় না দিলেও আমার এই ছোট্ট মেয়েটাকে একটু আশ্রয় দে, শুধুমাত্র আজকের এই রাতটুকুর জন্য। চোরের ছানা চোরই হয়, খাল কেটে আমি কুমির আর কুমিরের ছানা কাউকেই ঘরে আশ্রয় দিতে চাই না। চলে যায় এখান থেকে, দূর হ বলছি। এই বলেই টনি ওদের মা মেয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ওরা মা মেয়ে অসহায় হয়ে বনের অন্য পাখিদের বাড়িতে আশ্রয় চায়, কিন্তু কেউই ওদের সাহায্য করে না। মারে, কেউ যে আমাদের সাহায্য করলো না। তুই আমার বুকেই থাক, ভয় পাস না মা, তোর কিছুই হবে না, আমি আছি তো। এভাবে রাতটা কেটে যায়। পরের দিন ওদের মা মেয়ের সামনে একটা বৃদ্ধা আসে আর ওদের কাঁদতে দেখে বলে, কি রে মা, তোরা এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? অনেক কিছু হয়েছে বুড়িমা, আমি যে হেরে গিয়েছি সত্যের কাছে, নিজের কাছে। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি রে মা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। শোন মা, লড়াই করে যে বেঁচে থাকে সেই জিতে যায়। তুই ধৈর্য ধরে লড়াই কর নিজের সাথে, পরিস্থিতির সাথে। জিত তোর হবেই হবে। সত্যি বলছো বুড়িমা, জিত আমার হবে? হ্যাঁ রে মা, তুই জিতবি, জিততে তোকে হবেই। বলেই বৃদ্ধা চলে যায়। বৃদ্ধার কথায় ময়ূরীর মনোবল বেড়ে যায়। আমি পারবো, পরিস্থিতির সাথে লড়ে অবশ্যই জিতবো। আমি এখানে আজকে একটা ঘর বানাবো। ঘর বানাবে? কি দিয়ে ঘর বানাবে মা? কাঠখড় কিছুই যে নেই আমাদের কাছে। কাঠখড় লাগবে না, বন্যবাঁশ আছে, বন্যবাঁশ দিয়ে ঘর বানাবো। তো এখানেই থাক, আমি বনের গভীর থেকে বাঁশ নিয়ে আসছি। বলেই ময়ূরী বনের গভীরে চলে যায় আর কিছুক্ষণ পর বাঁশ নিয়ে চলে আসে আর সুন্দর একটা বাঁশের ঘর তৈরি করে। মা, তুমি পেরেছো, ঘর বানাতে পেরেছো। আমাদের আর কষ্ট করে বাড়ি থাকতে হবে না। চলো মা, চলো ঘরের ভিতরে চলো। ঘর হয়েছে মা, এবার আমাদের খাবারের দরকার। আরে মা, তুই ঘরে থাক, আমি খাবার খুঁজে নিয়ে আসছি। এই বলে ময়ূরী খাবার খুঁজতে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। বনে শুরু হয় বর্ষার মৌসুম। ওগো, আমাদের ঘরটা যে প্রচন্ড দুলছে, মনে হচ্ছে ঘরটা ভেঙে যাবে। কত করে বললাম ঘরটা ঠিক করো, কিন্তু তুমি তো শুনলেই না। আমার যে খুব ভয় করছে গো। বউ, এখন কথা বলে লাভ নেই, জলদি বাইরে চলো, নয়তো ঘরটা আমাদের উপরেই ভেঙে পড়বে। ঈগল ইগলি এই বলেই ঘরের বাহিরে বেরিয়ে আসে। এভাবে একে একে বনের সব পাখির বাড়ি ভেঙে যায়, শুধু ময়ূরীর বাঁশের ঘরটা ছাড়া। আমাদের তো সবার বাড়ি ভেঙে গেল, এবার আমরা কি করব? ওই দেখো, ময়ূরীর পাশের ঘরটা এখনো ঠিক আছে। চলো সবাই ওর কাছে গিয়ে আশ্রয় চাই। আরে, এটা তো আমার গহনা। এই গহনা তো সেদিন চুরি হয়ে গিয়েছিল, তাহলে এটা তোর কাছে এলো কি করে কাকুলি? না মানে আসলে সত্যিটা বল কালু কাকুলি, নয়তো। না মানে দাদা, সেদিন ময়ূরী চুরি করেনি, চুরি আমি করেছিলাম আর দোষ ময়ূরীর দিয়েছিলাম। কি, তোর এত বড় সাহস? তুই নিজে অন্যায় করে অন্যের ঘরে দোষটা পাস? তুই আজ এক্ষুনি এই বন ছেড়ে চলে যাবি। দাদা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, চলে যা বলছি। হ্যাঁ, চলে যাও। তোমাদের জন্য আমরা ময়ূরী দিদির সাথে অনেক অন্যায় করেছি। যাও বলছি, চলে যাও। সবাই কালু কাকুলিকে তাড়িয়ে দেয় আর তারপর ওরা ময়ূরীর কাছে চলে আসে। ইকল দাদা, তোমরা এই বৃষ্টির মাঝে এখানে কেন? বোন ময়ূরী, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। তোর সাথে করা অন্যায়ের শাস্তি প্রকৃতি আমাদের দিয়েছে, তুই আমাদেরকে ক্ষমা করে দে। সেদিন তুই চুরি করিসনি, চুরি কালু করেছে, সেটা আমরা আজ বুঝতে পেরেছি। তুই ক্ষমা করে দে আর তোর ঘরে আমাদের একটু আশ্রয় দে। আমাদের সবার ঘর যে ভেঙে গিয়েছে। আমি নিজের কাছে সৎ ছিলাম, আমি জানতাম সত্যিটা একদিন প্রকাশ হবেই হবে। তবে যাই হোক, ক্ষমা মহৎ গুণ। তোমরা এখন ক্ষমা চাচ্ছ, দিলাম তোমাদের ক্ষমা করে। এসো, ভিতরে এসো। তুই অনেক ভালো রে বোন, আর কোনোদিন সত্যতা ভালোভাবে যাচাই না করে কাউকে শাস্তি দিব না। বুঝলে বন্ধুরা, অন্যায় করে কোনোদিন পার পাওয়া যায় না। একদিন না একদিন অন্যায় প্রকাশ হবেই হবে। তাই আমরা কখনো অন্যায় করব না,
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।